তোমাদের পদার্থবিজ্ঞান ফিজিক্স অধ্যায়ের তরঙ্গ অধ্যায়ের 6 নাম্বার এবং শেষ ক্লাসটা হবে। তো আমরা গত ক্লাসে হচ্ছে শব্দ এই রিলেটেড কিছু হচ্ছে প্রতিফলন সম্পর্কিত আমরা কিছু সৃজনশীল সলভ করছিলাম। তা আজকের ক্লাসে হচ্ছে আমরা শব্দ যে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, শব্দের কিছু ব্যবহার দেখব, তারপর শব্দের দূষণ দেখব। এই জিনিসগুলো ভাইয়া তোমাদেরকে দেখাই দিচ্ছি, তোমরা একটু বই থেকে সুন্দর করে লিখে নাও। তো খেয়াল করো, তোমরা খাতার শুরুতে আগে হেডিং লিখবা হচ্ছে শব্দের ব্যবহার লিখে তোমরা দেখো এখানে শব্দের অনেকগুলো ব্যবহার আছে। তোমাদের পুরাতন বইতে সুন্দর করে দেওয়া আছে, আমাদের নতুন বইটাতে নাই। তো ভাইয়া পুরাতন বই থেকে দেখাই দিচ্ছি। তো প্রথমে তোমরা হেডিং লিখবা হচ্ছে শব্দের ব্যবহার দিয়ে 1 নাম্বার লিখবা হচ্ছে কাপড়ের ময়লা পরিষ্কার করা। তো এখানে যে কাপড়ের ময়লা কীভাবে পরিষ্কার করা হয় লেখা আছে, তোমরা এটা এখান থেকে দেখে লিখে নিবা। 2 নাম্বারে লিখবা হচ্ছে রোগ নির্ণয় কীভাবে লেখা হয় এটা লিখে রাখবা। আর এখানে দেখো আলট্রাসোনোগ্রাফি, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রায় সময় এমসিকিউতে আসে যে আলট্রাসোনোগ্রাফিতে আমরা হচ্ছে এই শব্দটা ব্যবহার করি, এটা বক্স করে রাখবা। তারপর হচ্ছে 3 নাম্বারে লিখবা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর 4 নাম্বারে লিখবা হচ্ছে অন্যান্য কাজেও আমরা এটা ব্যবহার করি। তাহলে ভাই আরেকবার বলে দিচ্ছি, তোমরা এখানে হেডিংটা দিবা হচ্ছে শব্দের ব্যবহার দিয়ে 1 নাম্বারে এটা লিখবা, 2 নাম্বারে এটা লিখবা, 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, এবং ভিতরের জিনিসগুলো সুন্দর করে লিখে নিও। তারপরে খেয়াল করো, তোমাদের নতুন বইয়ে আরও একটা সুন্দর করে জিনিস দেওয়া আছে যে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। এই জিনিসটা কি, অর্থাৎ আমরা ভূগর্ভস্থ বিভিন্ন খনিজ পদার্থ অনুসন্ধানের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে শব্দের ব্যবহার করি। তো শব্দটাকে কিভাবে আমরা ব্যবহার করি এখানে সেই পরীক্ষাটা বলা আছে। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের 204 নাম্বার পৃষ্ঠায় তোমরা এটা হচ্ছে লিখে নিবা। ভাই এখানে দেখাই দিচ্ছি, খেয়াল করো যে শব্দটা উৎপন্ন করে, শব্দ হচ্ছে ভূগর্ভস্থ বিভিন্ন স্তরে বাধা খেয়ে প্রতিফলিত, অর্থাৎ প্রতিধ্বনিটা ফিরে আসে। তো এই প্রতিধ্বনি ফিরে আসলে আমরা আগের দিন সূত্র পড়ছি যে 2s = v × t। তাহলে প্রতিধ্বনিটা আসতে কতক্ষণ সময় লাগে শব্দের বেগ জানে, তারপর ওইখান থেকে এসটা বের করে খনিজ পদার্থটা কতটা গভীরে আছে আমরা এই পরীক্ষার সাহায্যে বের করতে পারি। অর্থাৎ শব্দের আরেকটা ব্যবহার হচ্ছে খনিজ পদার্থ অনুসন্ধানে আমরা ব্যবহার করি, যার একটা পরীক্ষা হচ্ছে ত্রিমাত্রিক সিসমিক সার্ভে। এটা তোমরা তোমাদের বইয়ের 204 নম্বর পৃষ্ঠায় এখান থেকে এই পর্যন্ত লিখে নিও। আর এই চিত্রটা যদি তোমার আঁকতে ভালো লাগে আঁকবা, না আঁকলে কোনো সমস্যা নেই। দেখো আমাদের পরবর্তী যে টপিকের নাম হচ্ছে সুরযুক্ত শব্দ। এখন সুরযুক্ত শব্দটা বলতে আমরা কি বুঝি তুমি খেয়াল করো। তো আমরা সাধারণত যত শব্দ শুনি সব শব্দ কিন্তু আমাদের কাছে শুনতে শ্রুতি মধুর বা ভালো লাগে না। কিছু শব্দ দেখবা যে কানে আমাদের কিছু শব্দ আসলে দেখবা যে শব্দগুলো আমাদের কাছে ভালো লাগে, অর্থাৎ শুনতে ভালো লাগে। আবার কিছু কর্কশ শব্দ যেগুলো আমাদের কানে শ্রবণের অনুভূতিতে সমস্যা করে, ওই শব্দগুলো আমাদের শুনতে কি হয় না, ভালো লাগে না। যেমন মনে করো হঠাৎ করে তোমার কানের কাছে কেউ একটা জোরে শব্দ করলো, এটা তোমার কাছে শুনতে ভালো লাগবে না, দেখবা যে তোমার কানে অনেক সময় ব্যথাও করে। আবার কিছু শব্দ আছে দেখবা যে এগুলা তোমার কানে শুনতে খুব ভালো লাগে, যেমন কেউ যদি আস্তে আস্তে কথা বলে বা একটা কোথাও যদি গান চলতেছে, তাহলে দেখবা যে তোমার শুনতে এই জিনিসগুলো ভালো লাগে। তাহলে যে শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে বা শ্রুতি মধুর লাগে তাদেরকে আমরা কি বলি, সুরযুক্ত শব্দ বলি। তো তোমরা এই জিনিসটা লেখো, ভাইয়ার সংজ্ঞাটা বলতেছি বই থেকে, তোমাদের পুরাতন বই থেকে। তো তোমরা সুন্দর করে সংজ্ঞাটা একটু লিখে নাও যে সুরযুক্ত শব্দ লেখো। এরপরে লেখো শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে, শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতি মধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। তো তোমরা যারা লিখছো এটা আরেকবার বলতেছি, মিলায় নাও। শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শব্দ উৎপন্ন হয় এবং যা আমাদের কানে শ্রুতিমধুর বলে মনে হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। তো খেয়াল করো, আমরা যদি আসি এর পরবর্তীতে যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। তো লেখো যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টি। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টি। তাহলে আমাদের সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টি, যথা 1 দিয়ে লেখো। 1 হচ্ছে তোমার তীব্রতা,
তীব্রতা, 2 তীক্ষ্ণতা। তো খেয়াল করে আমরা দেখলাম যে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য তিনটা। তো তিনটা কি কি? আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা বা প্রাবল্য। তার ইংরেজি নামটা একটু মনে রাখতে হবে, ইংরেজি নামটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তীক্ষ্ণতা, পিচ। তারপর 3 নাম্বার হচ্ছে গুণ বা জাতি বা টিম্বার। এখন এখানে কোনটা কি বোঝায় আসো আমরা এই জিনিসটা বুঝি। তো প্রথমে আসো আমরা তীব্রতা, এটা কি বোঝায় দেখো। আমাদের তীব্রতা, তো তোমরা লেখা হচ্ছে তীব্রতা বা প্রাবল্য। তো এই জিনিসটা কি ভাই আগে বুঝায় পরে তোমাদেরকে লিখে দিচ্ছি যে আমরা সাধারণত যে কথা বলি একটা শব্দ কতটা জোরালো শোনা যাচ্ছে বা কতটা আস্তে শোনা যাচ্ছে তার পরিমাণটাকে আমরা বলি হচ্ছে তীব্রতা, অর্থাৎ শব্দটা কত জোরে হচ্ছে বা আস্তে হচ্ছে। তো বইয়ের ভাষায় কি বলতেছে খেয়াল করো। মনে করো আমরা এখানে একটা উৎস আছে, এটা হচ্ছে আমাদের উৎস, যেটাকে আমরা সোর্স, ইংরেজি নাম থেকে আমরা এস দিলাম। তাহলে এই সোর্স থেকে দেখো তো চারদিকে এভাবে শব্দ সঞ্চালিত হবে, চারদিকে এভাবে শব্দ সঞ্চালিত হবে। এখন এই শব্দ সঞ্চালনের যে পথ, তাহলে শব্দটা এই দিকে সঞ্চালিত হচ্ছে, তাহলে এই সঞ্চালনের পথে আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করলাম যে এটা একটা ক্ষেত্রফল। তাহলে এই শব্দ সঞ্চালনের পথে লম্বভাবে যদি আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় কি পরিমাণ শক্তি বা কি পরিমাণ শব্দ যাচ্ছে তার পরিমাণটাকে আমরা বলি হচ্ছে কি তীব্রতা। তাহলে এইখান থেকে মনে করা হচ্ছে এইদিকে হচ্ছে শব্দটা যাচ্ছে, তা আমরা কি করলাম যে এই শব্দটা তীব্রতা কেমন এটা পরীক্ষা করার জন্য আমরা কি করলাম, আমরা একটা মনে করো বস্তু নিলাম, যেটা হচ্ছে এরকম ছোট একটা বস্তু তোমার ইচ্ছা মতো, যেমন মনে করো আমরা এরকম একটা বস্তু নিলাম। তো এই বস্তুটা এখান দিয়ে ফাঁপা, অর্থাৎ ফাঁকাইকা, এই ফাঁকা বস্তুটাকে আমরা এখানে রাখলাম। তো খেয়াল করতো যে শব্দটা জোরালো এই কথার মানে কি ওই শব্দ বেশি এটার মধ্যে দিয়ে অতিক্রম করবে, আর যে শব্দটা কম তার হচ্ছে এটার ভিতর দিয়ে কি যাবে, কম যাবে। তাহলে তীব্রতা বলতে আমরা বইয়ের ভাষায় কি বুঝবো ভাইয়া বলতেছি একটু লেখো, যে শব্দ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয়, শক্তি লেখে তোমরা চাইলে ব্র্যাকেটে শব্দও লিখতে পারো, কারণ শব্দ এক প্রকার শক্তি, তাকে হচ্ছে আমরা তীব্রতা বা প্রাবল্য বা ইন্টেন্সিটি বলি। হ্যাঁ আরেকবার বলতেছি, তোমরা একটু যারা লিখছো মিলায় নাও, যে শব্দ সঞ্চালনের পথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে আমরা হচ্ছে শব্দের প্রাবল্য, তীব্রতা বা ইন্টেন্সিটি বলি। তো খেয়াল করো আমরা মনে করলাম আমরা এখানে যে ক্ষেত্রফলটা নিছি তার ক্ষেত্রফল মনে করলাম হচ্ছে ই এ, আর যে শক্তিটা যাচ্ছে সেই শক্তিটাকে আমরা মনে করি এনার্জি, এনার্জি ই মানে হচ্ছে শক্তি, আমরা ই দ্বারা প্রকাশ করলাম। তাহলে টি সময়ে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি সমান সমান আমরা মনে করলাম ই। তাহলে আমাদের সংজ্ঞায় কি বলছে, সংজ্ঞায় বলা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে, তাহলে হচ্ছে একক সময়ে এক ক্ষেত্রফলের, বা আমরা এগুলাকে একক লিখি বাংলায় তাহলে আরো সুন্দর হবে, একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি সমান সমান ই ডিভাইডেড বাই হচ্ছে টি এ। তো খেয়াল করো এখানে আমরা যে জিনিসটা লিখলাম যে একক সময় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শক্তি হচ্ছে ই বাই টি এ, এটা কিভাবে লিখছে ঐকিক নিয়মে, দেখো টি সময় ই, তাহলে একক সময় কত হবে ই বাই এ টি, আবার এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে শক্তি ই, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে শক্তি কত হবে ই বাই এ। তাহলে তুমি খেয়াল করো আমরা যদি সংজ্ঞার সাথে মিলাই, সংজ্ঞাতে এই কথাটাই বলা হচ্ছে যে তীব্রতার সংজ্ঞাটা কি বলা হচ্ছে, যে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে শক্তিটা প্রবাহিত হয়
তাহলে এই যে শক্তিটা পাইলাম আমরা একক সময় একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এটাকে আমরা বলবো কি বলতো, শব্দের তীব্রতা। তাহলে সুতরাং তীব্রতা বা প্রাবল্য, খেয়াল করো তো তীব্রতা ইংরেজি কি ছিল, আই, ইন্টেন্সিটি, তাইলে এটাকে আই দ্বারা আমরা প্রকাশ করি। আই ইজ ইকুয়াল হচ্ছে ই ডিভাইডেড বাই হচ্ছে টি এ, বা আমরা চাইলে এটাকে এ টি এটাও লিখতে পারি। তাহলে তীব্রতা আই সমান সমান হচ্ছে ই ডিভাইডেড বাই হচ্ছে এ টি। এরপরে এখানে একটা জিনিস লিখে রাখো, এটা আমাদের এমসিকিউতে আসে মাঝে মাঝে, যে তীব্রতা শব্দ তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। অর্থাৎ আই সমানুপাতিক হচ্ছে এ স্কয়ার। এটাকে কি ধরলাম আমরা, এখানে লিখে দাও, এ মানে হচ্ছে আমরা বিস্তার বুঝাই, এ মানে হচ্ছে বিস্তার। তো এখান থেকে একটা প্রশ্ন আসছিল একবার, ভাইয়া লিখে দিই, যে বিস্তার দ্বিগুণ করা হলে তীব্রতা কত গুণ হবে? তাহলে খেয়াল করো, আমাদের একটা প্রশ্ন আসছে যে বিস্তার যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের তীব্রতাটা কত গুণ হবে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা যদি একটু দেখি, আই সমানুপাতিক হচ্ছে এ স্কয়ার। তাহলে বিস্তারকে যদি তুমি দ্বিগুণ করো, তার মানে এ কে দ্বিগুণ করছো, তাহলে এ স্কয়ার মানে কত হবে বলো তো, 4। তাহলে আই এর মান কত গুণ হবে বলো তো, 4 গুণ হবে। অর্থাৎ এটা দ্বিগুণ করলে এটা হবে কত গুণ, 4 গুণ। তাহলে এটা কিভাবে আমরা করব ভাইয়া যদি একটু দেখায় দিই, যে এই সমীকরণটাকে আমরা যদি আসি, দেখো যে এখান থেকে যদি আসি, দেখো আমরা আই সমান সমান, আমরা আগের দিন দেখাইছিলাম যে সমানুপাতিক চিহ্ন উঠলে একটা ধ্রুবক আসে। তাহলে আই সমান সমান হচ্ছে কে এ স্কয়ার। তাহলে এই কেটা হচ্ছে কি, এটা তোমাদের লেখার দরকার নেই ভাই, একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এখান থেকে খেয়াল করো তো, আমরা বিস্তার দ্বিগুণ করছো, তাহলে তীব্রতার পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, একটা পরিবর্তন হলে আরেকটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্রাথমিক অবস্থায় বিস্তারটাকে আমরা ধরলাম হচ্ছে I1 আর A1, আর পরবর্তীতে এটাকে ধরলাম I2 ইজ ইকুয়াল হচ্ছে কে A2 স্কয়ার। তাহলে একটাকে যদি আমরা আরেকটা দ্বারা ভাগ করি, খেয়াল করো, একটাকে যদি আমরা আরেকটা দ্বারা ভাগ করি, যে 2 ভাগ হচ্ছে 1, এই জিনিসটা যদি করি, দেখো আসবে হচ্ছে I2 ডিভাইডেড বাই হচ্ছে I1 সমান সমান কে A2 স্কয়ার ডিভাইডেড বাই কে A1 স্কয়ার। তাহলে কে কে কাটা যাবে, তাহলে এখান থেকে I2 ডিভাইডেড বাই হচ্ছে I1 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে A2 ডিভাইডেড বাই A1 হোল স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটা এখানে ভাই লিখলাম। তাহলে আমরা সমাধানে যদি লিখি, সমাধান, যে আমরা জানি I2 ডিভাইডেড বাই হচ্ছে I1 সমান সমান হচ্ছে A2 ডিভাইডেড বাই হচ্ছে A1 হোল স্কয়ার। তো এখানে তোমাকে কি দেওয়া আছে, এখানে প্রাথমিক বিস্তার সমান সমান A1 আমরা ধরে নিলাম, পরবর্তী বিস্তার সমান সমান হচ্ছে, খেয়াল করো A2 সমান কত হবে, A2 সমান তোমাকে বলা হচ্ছে বিস্তার দ্বিগুণ করা হলো, তার মানে পূর্বে দ্বিগুণ করছো তুমি, তাহলে A2 সমান হবে 2A1। তাহলে আমাদেরকে তীব্রতাটা বের করতে হচ্ছে I2 ইজ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা এখান থেকে দেখো তো, আমরা যদি বের করি, বা I2 সমান সমান হচ্ছে I1 ইনটু হচ্ছে A2 মানে 2A1, তাহলে 2A1 ডিভাইডেড বাই A1 তার হোল স্কয়ার। তাহলে A1 কাটা যাবে, 2 কে স্কয়ার করলে 4 হবে, তাহলে I2 সমান সমান 4I1। তাহলে সুতরাং তীব্রতা পূর্বের 4 গুণ হবে। সুতরাং তীব্রতা পূর্বের 4 গুণ হবে। তো খেয়াল করো, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এগুলা এমসিকিউ তো আসে, তো এমসিকিউতে আসলে তো তোমার এত বড় করে করার দরকার নাই,
তোমরা এই সমানুপাতিক রিলেশনটা বুঝবা যে এইটা বাড়লে এটাও বাড়বে। তো এইটা কিভাবে বাড়বে, এটার বর্গ আকারে বাড়বে। তার মানে এটা যদি দ্বিগুণ হয় তাহলে 2কে স্কোয়ার করলে কত হয় বলো তো? 4। দেখো আমাদের অ্যান্সারও আসছে 4, তার মানে এটা 4 গুণ হবে। তারপর বলা হলো বিস্তার 3 গুণ হলো। দেখো বিস্তার 3 গুণ হলো অর্থাৎ বিস্তার বেড়ে গেছে, তাহলে তোমার তীব্রতাটাও বাড়বে। তীব্রতাটা কিভাবে বাড়বে? স্কোয়ার আকারে। তাহলে 3 এর স্কোয়ার মানে কত? 9, তার মানে তোমার হচ্ছে তীব্রতাটা 9 গুণ বাড়বে। ঠিক একইভাবে বিস্তার যদি আমাদের 4 গুণ হয় তাহলে তীব্রতাটা আমাদের কত গুণ হবে? 16 গুণ হবে। তাহলে এই সমানুপাতিক রিলেশনগুলো বুঝলে এমসিকিউতে আসলে তুমি সহজে দাগাইতে পারবা, আর যখন রিটেনে আসবে তখন তোমরা এভাবে অঙ্কটা করে দিবা। তো এবার আসো আমরা তীব্রতার এককটা যদি একটু দেখি, যে তীব্রতার একক তোমরা একটু লেখো, যে তীব্রতার একক, তীব্রতার একক একক। তাহলে খেয়াল করো তো, আমরা তীব্রতা সমান সমান আমরা কি পাইছিলাম, যে তীব্রতা I সমান সমান হচ্ছে E ডিভাইডেড বাই হচ্ছে AT। তাহলে E মানে কি ছিল বলো তো? আমাদের শক্তি। শক্তির একক কি? জুল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে জুল ডিভাইডেড বাই A মানে হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার, আর T হচ্ছে সময়। সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে তীব্রতার একক হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। তাহলে হচ্ছে একক সমান সমান জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। এখন খেয়াল করো, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। তো অন্যভাবে কিভাবে লিখতে পারি? জুল পার সেকেন্ড এটা মানে হচ্ছে ওয়াট, যেটা আমরা আগে পড়ছিলাম শক্তি অধ্যায়ে, যে জুল পার সেকেন্ড এটা হচ্ছে কিসের একক? ক্ষমতার একক। ক্ষমতার এককটাকে জুল পার সেকেন্ডটাকে আমরা কি বলি? ওয়াট বলি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে তোমরা এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, যে তীব্রতার একক হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার বা হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। তো এইখান থেকে খেয়াল করো, আমাদের কুমিল্লা বোর্ড 2017-তে একটা প্রশ্ন আসছে। ভাইয়া যদি এবার ওই প্রশ্নটাতে যাই, কুমিল্লা বোর্ড 2017 আমার একটা প্রশ্ন আসছে এরকম, যে কোন শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বুঝো? তাহলে খেয়াল করে আমাদের প্রশ্নটা আসছিল এরকম, যে কোন শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বুঝো? তাহলে খেয়াল করো তো, আমরা যদি এই এককটার দিকে একটু খেয়াল করো, আমরা একক থেকে সংজ্ঞাটা বলবো। ভাইয়া উপরে আবার তোমাদের সুবিধার জন্য এককটা লিখে রাখতেছি। তাহলে একক হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা মানে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এখন খেয়াল করো তো, এটা মানে কি? পার সেকেন্ড। ওয়াট পার মিটার স্কয়ার মানে কি? পার সেকেন্ড পার মিটার স্কয়ার। পার মিটার স্কয়ার মানে কি? প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। পার সেকেন্ড মানে কি? প্রতি সেকেন্ডে বা একক সময়। জুল মানে কি? শক্তি। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতি খেয়াল করো। সমাধান, কোন শব্দের তীব্রতা 2 ওয়াট পার মিটার স্কয়ার বা 2 জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার বলতে বোঝায় শব্দ সঞ্চালনের পথে দেখো তো, পার মিটার স্কয়ার এই কথার মানে কি? পার ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা পার ক্ষেত্রফল মানে হচ্ছে একক ক্ষেত্রফল। তাহলে শব্দ সঞ্চালনের পথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে তারপরে কি আছে দেখো, পার সেকেন্ড মানে কি? একক সময়ে। তাহলে হচ্ছে মধ্য দিয়ে একক সময়ে। তারপরে কি আছে? 2 জুল, তার মানে 2 জুল শক্তি প্রবাহিত
বা সঞ্চালিত হয়, সঞ্চালিত হয়। তাহলে খেয়াল করো, আমরা যদি আসি যে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা দেখলাম সুরযুক্ত শব্দের, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা। তো তীব্রতা কি ছিল, যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে শক্তিটা প্রবাহিত হয় তাকে আমরা বলছি হচ্ছে কি তীব্রতা। তারপরে আমরা দেখলাম যে তীব্রতা হচ্ছে কি I হচ্ছে E ডিভাইডেড বাই A T বা TA। এখান থেকে আমরা দেখলাম যে তীব্রতার এককটা হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার, যেটাকে আমরা বলছি হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। আর ওয়াট পার মিটার স্কোয়ার বলতে কি বুঝি, এখান থেকে একটা প্রশ্ন আসছিল, আমরা এটাও দেখলাম। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখলাম যে তীব্রতাটা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার যদি বাড়ে তীব্রতাটা তার বর্গ আকারে বাড়বে। যেখান থেকে আমরা দেখলাম যে বিস্তার যদি দ্বিগুণ হয় তীব্রতা 4 গুণ হবে, বিস্তার যদি 5 গুণ হয় তীব্রতা 25 গুণ হবে। তো এই জিনিসটা আমরা দেখলাম। তো সেকেন্ড যে বৈশিষ্ট্যটা আমরা এখন ওইটা দেখব। তো দেখো আমরা তীব্রতাটা বুঝলাম, এবার হচ্ছে দ্বিতীয় যে ধর্মটা আছে তীক্ষ্ণতা। এখন এই তীক্ষ্ণতাটা কি জিনিস, যেমন ভাইয়া তুমি খেয়াল করো, আমরা গত ক্লাসে পড়াইছিলাম যে পুরুষের কণ্ঠস্বর মোটা, আবার মেয়েদের কণ্ঠস্বর বা বাচ্চাদের কণ্ঠস্বরটা চিকন। তাহলে এই যে দেখো দুইটা শব্দ, দুইটার মধ্যে যে পার্থক্যটা, এটা কোনোটা মোটা কোনোটা চিকন, এই জিনিসটা যে আমরা প্রকাশ করি বা এই জিনিসটা যে ধর্মের সাহায্যে বুঝি, এটাকে আমরা বলি হচ্ছে তীক্ষ্ণতা। অর্থাৎ একটা জিনিস কতটুকু তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে কি কতটুকু সুচালো বা কতটুকু চিকন, এই জিনিসটা হচ্ছে তীক্ষ্ণতা। বা কতটুকু মোটা, যেমন পুরুষের শব্দটা মোটা, নারীর শব্দটা কি চিকন। তাহলে তোমরা সংজ্ঞাটা লেখো ভাইয়া, বই থেকে বলতেছি। তীক্ষ্ণতা সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ বা চিকন শোনা যায়, তাকে তীক্ষ্ণতা বা পিচ বলে, তাকে তীক্ষ্ণতা বা পিচ বলে। তো দেখো ভাই আরেকবার বলতেছি, তোমরা একটু মিলায় নাও। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্য দিয়ে একই তীব্রতার শব্দকে কখনো মোটা কখনো তীক্ষ্ণ শোনা যায়, তাকে তীব্রতা বা পিচ বলে। আর হচ্ছে তীক্ষ্ণতার একক হচ্ছে হার্টস বা কম্পাঙ্ক, যে এককটা ছিল আমাদের তীক্ষ্ণতার একক সেম একই জিনিস, এককটা লেখা তো একক হচ্ছে হার্টস। তারপর 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা ছিল আমাদের, 3 নাম্বার বৈশিষ্ট্যটা ছিল হচ্ছে তোমার গুণ বা জাতি বা টিম্বার। তো এটার সংজ্ঞাটা একটু লেখো 3 নম্বরে, গুণ বা জাতি। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায়, তাকে গুণ বা জাতি বলে। তো তোমরা একটু মিলায় নাও ভাই, পুরাটা একবার বলতেছি। সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও একই তীক্ষ্ণতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায়, তাকে গুণ বা জাতি বলে। দেখো আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে শব্দ দূষণ। এখন শব্দ দূষণটা কি, তোমরা প্রায় সময় দেখবা যে এই যে আমরা রাস্তায় বের হলে গাড়ি ঘোড়ার শব্দ হয়, বিমানের শব্দ হয়, অনেক সময় চিল্লাচিল্লি হয়, এই জিনিসগুলো আমাদের কানে শুনতে কিন্তু খুবই মানে বিরক্ত লাগে। আবার তুমি রেগুলার যদি এরকম উচ্চ শব্দের মধ্যে থাকো, দেখবা যে তোমার কানে ব্যথা করে, তোমার মস্তিষ্কে সমস্যা করে, তারপর হচ্ছে তোমার কানে কম শুনতে পাও। এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে শব্দ দূষণ। যেমন অনেক সময় আমরা হেডফোনে অনেক গান শুনতে শুনতে দেখা যায় যে আমাদের শ্রবণ শক্তি কমে যায়, তাহলে এটাও হচ্ছে শব্দ দূষণের জন্যই হয়। তাহলে আমাদের শব্দ দূষণের সংজ্ঞাটা যদি পরীক্ষায় আসে আমরা কি লিখবো ভাই, এখানে লিখে দিছি দেখো। বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ যখন মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্ত ঘটায়, অর্থাৎ যে শব্দটা তোমার শুনতে ভালো লাগে তার মাত্রাকেও অতিক্রম করে চলে যায়, এটাই বলছে দেখো। সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্ত ঘটায়, অর্থাৎ তোমার শুনতে খুব খারাপ লাগে এবং স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। এটা মানে কি, একটু আগে বললাম তোমার শ্রবণ শক্তি কমে যায়, তারপর যে তোমার হচ্ছে মস্তিষ্কে সমস্যা তৈরি করতে পারে, শরীরে আরও বিভিন্ন রকমের ক্ষতি করতে পারে, তাহলে স্বাস্থ্যের ক্ষতি সাধন করে, তখন তাকে হচ্ছে আমরা শব্দ দূষণ বলি। এখন এই শব্দ দূষণটা কিভাবে তৈরি হয় বা শব্দ দূষণ থেকে আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, এই জিনিসগুলো ভাইয়া তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি। তা এখন হচ্ছে তোমরা একটা হেডিং দাও, তো হেডিংটা দিবে হচ্ছে শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের কারণ লেখে এই যে দেখো, এখানে দেখো মাইকের অবাধ ব্যবহার, এইখান থেকে তোমরা হচ্ছে এই পর্যন্ত এই জিনিসটা একটু সুন্দর করে লিখে নিবা, এটা হচ্ছে শব্দ দূষণের কারণ। তো কারণটা কি খেয়াল করো, মাইকের অবাধ ব্যবহার, ঢোলের শব্দ, বোমাবাজি,
পটকা ফুটানো, আমরা সচরাচর যে কলকারখানা শব্দ, গাড়ির হর্ন, এই জিনিসগুলো শব্দ দূষণের মেইন কারণ। তো তোমরা হেডিংটা দিবা হচ্ছে শব্দ দূষণের কারণ লেখে এখান থেকে এই পর্যন্ত লিখবা। তো খেয়াল করো, এখন এখানে আরেকটা হেডিং দিবা হচ্ছে শব্দ দূষণের ফলাফল। শব্দ দূষণের ফলাফল দিয়ে এইখান থেকে তোমরা হচ্ছে ভাইয়া দাগায় দিচ্ছি এই পর্যন্ত লিখবা হচ্ছে শব্দ দূষণের ফলাফল। পরবর্তী হেডিংটা দিবা হচ্ছে শব্দ দূষণের ফলাফল, অর্থাৎ শব্দ দূষণের ফলে আমাদের কি কি সমস্যা হয় এই জিনিসটা লিখবা। তার পরবর্তী হেডিংটা দিবা হচ্ছে যে শব্দ দূষণ থেকে প্রতিকার, অর্থাৎ আমরা এটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারি। তো সেই জিনিসটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এটা লিখবা হচ্ছে শব্দ দূষণের প্রতিকার, অর্থাৎ আমরা শব্দ দূষণ থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাইতে পারি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে নিবা। তাহলে ভাই আরেকবার বলতেছি, প্রথম যেটা লিখবা সেটা হচ্ছে শব্দ দূষণের কারণ, দ্বিতীয় প্যারার হেডিং দিবা হচ্ছে শব্দ দূষণের ফলাফল, তৃতীয় প্যারার হেডিংটা দিবা হচ্ছে শব্দ দূষণের প্রতিকার। তো খেয়াল করো, তোমাদের বইয়ে 206 নাম্বার পৃষ্ঠায় এরকম একটা চার্ট দেওয়া আছে। এই চার্টটা একটু লিখে নিবে, এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। তো এই চার্টটা কিভাবে লিখবা ভাইয়া বলে দিচ্ছি। যে এখানে দেখো জেট ইঞ্জিন, ট্রাফিক, গাড়ি, টেলিভিশন, কথাবার্তা, নিঃশ্বাস, মশার পাখার শব্দ, এগুলা লিখবা। আর এখানে হচ্ছে তাদের হচ্ছে তোমার মানে কত থেকে কতর মধ্যে শব্দ তৈরি করে সেই জিনিসটা এখানে লেখা আছে। এখানে খেয়াল করি স্মল ডি ক্যাপিটাল বি এই জিনিসটাকে কি বলে, এটাকে বলে ডেসিবল। ভাই আরেকবার বলতেছি, তোমরা চাইলে বাংলাটা লিখে রাখো, এটাকে বলা হচ্ছে ডেসিবল। আর পাশে একটু লিখে রাখবা, ডেসিবল হচ্ছে শব্দের তীব্রতা লেভেল পরিমাপের একক। পাশে লিখে রাখবা। ভাই আরেকবার বলতেছি, শব্দের তীব্রতা লেভেল পরিমাপের একক হচ্ছে ডেসিবল, যেটাকে আমরা লিখে হচ্ছে ডি ক্যাপিটাল বি, ডেসিবল। তাহলে এই চারটা একটু লিখে নিও। তো এর সাথে সাথে আমাদের এই অধ্যায়টা শেষ। তো আশা করি সবাই ভালোভাবে এই অধ্যায়টা পড়ছো। তা আমরা অনেকদিন পরীক্ষা নেওয়া হয় না, এই অধ্যায়ের উপর ভাই তোমাদের একটা পরীক্ষা দিচ্ছি। আগামী মঙ্গলবার তোমাদের হচ্ছে মঙ্গলবার রাত 8টায় তোমার হচ্ছে পরীক্ষা। এটা সবাই একটু লিখে রাখো, আগামী মঙ্গলবার রাত 8টায় তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। পরীক্ষা হবে হচ্ছে তোমার সৃজনশীল থাকবে, সৃজনশীল। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে এমসিকিউ থাকবে, আর 3 নাম্বার হচ্ছে ম্যাথ থাকবে, অর্থাৎ নর্মাল ম্যাথ, যেটা সৃজনশীল না, এমনি নর্মাল ম্যাথ থাকবে। তো অনেকদিন পরে যেহেতু পরীক্ষা, ভাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিবা। অর্থাৎ এটা একটু টাইমটা লিখে নাও, মঙ্গলবার রাত 8টায় পরীক্ষা হবে তরঙ্গ এই অধ্যায়টার উপরে। আর পরীক্ষার প্রশ্নে থাকবে সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, নর্মাল টাইপের ম্যাথ থাকবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই যে অংশটুকু পড়াইছি সুন্দর করে একটু লিখে গ্রুপে আপলোড করে দিও।